লড়াকু নেতা আমাদের মশির সাহেব, এখানে আমার সম্মানীয় সবারই শ্রদ্ধার আমাদের কাকু অশোক রয় মহাশয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, ইসলামপুর থেকে এসছেন, চাকুলিয়া থেকে এসছেন, এবং আপনারা চোপড়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল ভাই বন্ধু বয়স্ক সকলকে, আমার মা বোনকে সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখছি। আমি খুব মন দিয়ে আমার কাকু অশোক রয় মহাশয় যখন বলছিলেন ওনার কথাগুলো শুনছিলাম। ওনার বক্তব্য শোনার পর আমার মনে হয় না কি আপনাদেরকে আর কিছু বলার দরকার আছে, কেন উনি সব বিষয়ের উপরেই কিন্তু আপনাদের সামনে আলোচনা করে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করেছে। কিন্তু যখন আমাকেও বলার জন্য বলেছেন তো কিছু না বললে হয় না, সেজন্য কিছু বলতেই হবে। আজকে বর্তমান রাজনীতির পরিস্থিতি সারা দেশ জুড়ে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দেশের মধ্যে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি কি আমরা এটাই জানতাম, বিশেষ করে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আপনারা সবাই জানেন একটা রাজনীতির পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা মরহুম রমজান আলী সাহেব গোয়ালপুকুরের 4 বারের বিধায়ক ছিলেন। আমার কাকা সেখান থেকে 3 বারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী ছিলেন। আমি গোয়ালপুকুরের বিধায়ক ছিলাম, তারপরে 2 বার চাকুলিয়ার বিধায়ক। এই আমার জন্ম হয়েছে যখন, তখন থেকে আমার বাবাকে আমি বিধায়ক হিসাবেই দেখছি। আমার বাড়িতে সকাল সকাল বিকাল আমার বাড়িতে লোকের আসা যাওয়া লেগেই থাকতো। আমি যখন ছোট, কেউ আমাকে কোলে নিয়ে ঘুরতে চলে যেত, কেউ তার ঘাড়ে তুলে নিয়ে আমাকে, হ্যালো হ্যালো তো যেটা আমি বলছিলাম, আপনারা ধৈর্য রাখবেন, ব্যাটারি চেঞ্জ করতে 2 মিনিট 1 মিনিটও লাগবে না। তো যেটা হচ্ছে কি আমাকে কখনো কেউ ঘাড়ে তুলে নিয়ে ঘোরাতো, কেউ সাইকেলে করে ঘোরাতে নিয়ে যেত, কোনো কাকুর সাইকেল নিয়ে আমি পালিয়ে যেতাম। তখন ছোটবেলায় সাইকেল শেখার একটা বাচ্চাদের কৌতূহল থাকে, তো কোনো কাকু আসলো তার সাইকেল নিয়ে আমি পালিয়ে গেলাম। তো আমার কাছে সবাই কিন্তু কাকু, সেই অশোক কাকু আমার কাকু, আমার কাছে সুলেমান আর কাকু আসলে সেও আমার কাছে কাকু। আমি কোনোদিন বিবেচনা করতে পারলাম না কে আমার হিন্দু কাকু, কোনটা আমার মুসলমান কাকু। এটা কিন্তু আমার বাড়ি থেকে এই শিক্ষা আমাকে কোনোদিন দেওয়া হতো না। আমার কাছে সবাই কাকু, সেই পরিবেশে আমি বড় হয়েছি। আমার কাছে অশোক কাকু যেরকম আমার কাকু, সেই রকম সালিম কাকু আমার কাছে আমার কাকু সেরকম। এই পরিবেশটাই যে আমরা বড় হয়েছি, এই পরিবেশটাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে যে আগামী দিনে আমাদের ছোট ভাই বোনরা তারা কাকুকে, ও পাড়ার কাকু হোক, আশেপাশের কাকু হোক, আমাদের কাছে সবাই কাকু। কিন্তু আজকে আমাদেরকে শিখানো হচ্ছে ওটা হিন্দু কাকু, এটা মুসলমান কাকু, এটা হিন্দু ভাই, ওটা মুসলমান ভাই। এই যে বিভাজনের রাজনীতিটা হচ্ছে, একটা ছোট বাচ্চা, ছোট শিশুর কাছে কাকুকে হিন্দু এবং মুসলমানের বিভাজন ছোট থেকে শেখানো হচ্ছে। আর যে ছোট বাচ্চাটা সকলের কাছে স্নেহর পাত্র, সকলের কাছে ভালোবাসা পাওয়ার তার অধিকার আছে, ও যেই সমাজে জন্মগ্রহণ করুক না কেন, সেই বাচ্চাটার সমাজ থেকে ভালোবাসা পাওয়ার তার অধিকার আছে। কিন্তু আজকে সেই অধিকার থেকে, সেই ভালোবাসা থেকে, সেই আদর থেকে সেই বাচ্চাদেরকে বঞ্চিত করছে এই সাম্প্রদায়িক শক্তিগুলো। সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, যে আমার কাকুকে হিন্দু কাকু আর মুসলমান কাকু বানিয়ে দিচ্ছে, যে আমার ভাইকে হিন্দু ভাই আর মুসলমান ভাই বানিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের ধর্ম নিরপেক্ষ দেশকে রক্ষা করার লড়াই, সেই লড়াই করছে কংগ্রেস। আপনাদের কাছে সেই দিন রাহুল গান্ধীর সেই বার্তা মনে আছে, যেদিন রাহুল गांधी बोलेছিলেন कि मैं नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाने आया हूं।
আজকে সারা দেশটা যে হচ্ছে বিদ্বেষের রাজনীতির মধ্যে দিয়ে পুরো বাজারটার মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, সেটা আমাদের পশ্চিমবাংলায়, সেটা আমাদের চোপড়া বাজারে, লাল বাজারেও সেই পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। সেই বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খোলার কথা যে রাহুল গান্ধী বলেছেন, সেই লড়াইটা কংগ্রেস করছে। সেই জায়গায় আপনাদেরকে বলতে চাই কি আজকে যে এসআইআর নিয়ে আমার কাকু আপনাদের সামনে বললেন, এই এসআইআরটা কি? এটাকে খায় না মাখে এখনো আমাদের দেশের মানুষ বুঝতে পারছে না। এসআইআরটা করছে কে? নির্বাচন কমিশন। আমাদের দেশের সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীন ক্ষমতা দিয়ে রেখেছে, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল বডি। ওটা হচ্ছে সাংবিধানিক পদ, ইলেকশনের চিফ ইলেকশন কমিশনার। সে কোনো সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, তার উপরে কোনোভাবে কোনো সরকার, কোনো প্রশাসন চাপ সৃষ্টি করতে পারবে না। সে সাংবিধানিক পদ আছে, যে সংবিধান যাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার নিয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, সেটা বলা আছে আমাদের সংবিধানে। আজকে সাংবিধানিক অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে, কিন্তু সেই অধিকারকে রক্ষা করে চিফ ইলেকশন কমিশন কাজ করতে পারছেন না। তাকে পরিচালনা করছে কে? দিল্লির সরকার, মোদীর সরকার যা বলবে সেটা করতে হবে। তো এখানে আমাদের সাংবিধানিক অধিকার কারিয়ে নেওয়ার জন্য এখন নির্বাচন কমিশনকে সরকারের দালাল বানিয়ে আমাদের মধ্যে থেকে আমাদের ভোট চুরি করার কাজ করছে। এখন নির্বাচন কমিশন হয়ে গেছে ভোট এর অধিকার দেওয়া, যার কাজ ছিল যে আপনার ভোটার কার্ড ঠিক করে আপনাকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করে আপনাকে ভোট দেওয়ার অধিকার পাইয়ে দেবে, সেই নির্বাচন কমিশন এখন আপনার ভোটার লিস্টে নাম বাদ দিয়ে বিজেপির জন্য ভোট চুরি করার কাজ করছে। ভোট চুরি করলে কি হবে? আপনার যদি ভোট চুরি হয় তাহলে আপনার গণতন্ত্র হত্যা হচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকার কারিয়ে নেওয়া হচ্ছে। আর আপনার যখন গণতান্ত্রিক অধিকার কারিয়ে নেওয়া হচ্ছে, তাহলে আপনি যে স্বাধীন ভারতে আপনাকে যে অধিকার দিয়েছে দেশের সংবিধান, যে আপনি আপনার জনপ্রতিনিধি ঠিক করতে পারবেন, আপনার সরকার আপনি তৈরি করতে পারবেন, সেই অধিকারই আপনার থাকলো না। তা যে আমাদের পূর্বপুরুষরা যে দেশ স্বাধীন করে মতের জন্য লড়াই করেছিল, কি মতদান আমাদের অধিকার দিতে হবে, সেই অধিকারটাই যদি আজকে আমাদের না থাকে, তাহলে আমাদের যে পূর্বপুরুষরা লাখো লাখ মানুষ যে শহীদ হয়েছেন, বলিদান দিয়েছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, যাতে আমরা স্বাধীনভাবে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে পারি, আমাদের সরকার আমরা তৈরি করতে পারি, আমাদের দেশের আগামী ভবিষ্যৎ কি হবে সেটা আমরা সাধারণ জনগণ ঠিক করবে, সেই অধিকার যদি আমাদের কারিয়ে নেওয়া হয়, তাহলে আজকে আমরা স্বাধীন থেকেও স্বাধীন থাকবো না। এটা বুঝতে হবে। এই জন্য আপনাদের কাছে এসআইআর এর নামে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বিহারে, এটা শুনলেন আপনারা। কিন্তু এই 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, বিজেপি বলছে কি যারা ভুয়া ভোটার, যারা ওপার থেকে এপার এসছে, বাংলাদেশ থেকে এসছে, তাদের নাম বাদ যাবে। আমি এই মঞ্চ থেকে নির্বাচন কমিশন যে 65 লক্ষ ভোটারদের নাম বাদ দিয়েছে, বিজেপির বাপের ক্ষমতা যদি থাকে, তাহলে বিহারের 65 লাখ লোককে বাংলাদেশে পাঠিয়ে দেখা এই ক্ষমতা আছে? আজকে বাংলার বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে কি বাংলায় এসআইআর হবে, আর এখানে 1 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে। কার? যারা রোহিঙ্গা মুসলিম, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। তো শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই কি শুভেন্দু অধিকারী বাংলার ইতিহাসটা ভালো করে একবার খুলে পড়ে নেবেন। যে কথাটা অশোক কাকুও বললেন, 71-এ যখন দেশ বিভাজন হয়েছিল, বাংলাদেশ তৈরি হচ্ছিল, তখন বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে এসেছিলেন, তার মধ্যে যদি 100টা লোক পালিয়ে আসে না, তার মধ্যে 90টা হিন্দু এসেছিল।
90টা হিন্দু এসেছিল। আর আজকে যদি আপনি এসআইআর এর নাম করে ওপার আর এপারের খোঁজাখুঁজি করতে যাবেন তো 1 কোটির মধ্যে 90 লাখ হিন্দু বের হবে। ক্ষমতা আছে আপনার বের করার? আর এটা ইতিহাসের মধ্যে বলে যায় কি শুভেন্দু অধিকারীর বাবার ইতিহাস যদি টেনে নিয়ে আসেন না, ওর বাপেরও জন্ম ওপারে হয়েছিল, আগে ওর বাপকে ওপারে ছুড়ে দিয়ে আসতে হবে, তারপরে আমাদের কথা ভাবতে হবে। এই যে হচ্ছে এগুলো আপনাদের কাছে আমি এই জন্য বলছি যে 1 কোটি মুসলমানকে তাড়িয়ে দেবে বলছে, ওখানে বলছে 65 লাখ। আরে ভাই, এটা কোন সরকারের ক্ষমতা নাই কি ও একটা রাজ্যে 65 লাখ, পশ্চিম বাংলায় 1 কোটি, আবার গিয়ে দেখবে অন্য রাজ্যে আরো 70 লাখ, কোন রাজ্যে গিয়ে বলবে আরো 50 লাখ। তো সারা দেশ জুড়ে দেখা গেল 10 কোটি মানুষকে বের করতে হচ্ছে। এই 10 কোটি মানুষকে বের করার ক্ষমতা মোদির বাপের আছে? অমিত শাহর বাবার আছে? এই 10 কোটি মানুষকে নিয়ে একটা দেশ তৈরি হয়ে যাবে। পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 11 কোটি, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 8 কোটি। তো যে দেশের সংখ্যা থেকে বড় জনসংখ্যাকে আপনি বের করে দেবেন? এই জন্য এগুলো যে হচ্ছে ভাওতাবাজি, আপনারা এগুলো দেখে ভয় পাবেন। এসআইআর এর নামে যে তদন্ত করতে চাইছে সেটা প্রথম নয়, এসআইআর আগেও হয়েছে, 2003 সালেও হয়েছে, তার আগেও হয়েছে, আবার হচ্ছে। কিন্তু এবার এসআইআর এর নামে যে ষড়যন্ত্র করছে মোদী সরকার আর মমতা সরকার, এটাকে ভালো করে বুঝবে। 2005 সালে এপ্রিল মাসে, তখন মমতা ব্যানার্জি পার্লামেন্টের একজন সদস্য ছিলেন, এমপি ছিলেন। তখন এই মমতা ব্যানার্জি দাবি তুলেছিলেন যে পশ্চিম বাংলায় এনআরসি করতে হবে। এই দাবিটা কে তুলেছিল? মমতা ব্যানার্জি। আজকেও যদি মিডিয়া ভাইরা সেই ভিডিওটা খুঁজে দেখুন, সেই 2005 সালে 4 এপ্রিলের সেই ভিডিও পাবেন, যেখানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় এনআরসি করার দাবি তুলে স্পিকারের উপরে গিয়ে নিজের শল ছুঁড়ে মেরেছিলেন যে পশ্চিম বাংলায় বাংলাদেশের থেকে মানুষ এনে এখানে ভোটার তৈরি করে বামফ্রন্ট বারবার জিতে এখানে সরকার দখল করছে, এনআরসি করে বাংলাদেশিদেরকে তাড়াতে হবে। এই কথাটা কে বলেছিল? এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। আর এটা আমি বলছি না, এটা অন রেকর্ড পার্লামেন্টে আছে। কিন্তু আজকে যারা মেইন স্ট্রিম মিডিয়া, আনন্দবাজার থেকে নিয়ে বড় বড় যে যা আজকাল, বড় বড় আজ তাক, এইসব চ্যানেল দেখেন তো, এরা কিন্তু দেখাবে না। কেন? মোদি বলে দিয়েছে যে আমার বিরুদ্ধে আর দিদির বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেন? কেন কি মোদিকে বাঁচিয়ে রাখতে গেলে দিদিকে লাগবে, আর দিদিকে বাঁচতে গেলে মোদিকে লাগবে। এই এনআরসির দাবি তুলে মমতা ব্যানার্জি এটা করেছিলেন। তখন উনি ভাবেননি কি আমি পশ্চিমবাংলায় কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবো। আর 2011 সালে উনি যখন মুখ্যমন্ত্রী হন, তারপরে বিজেপি 2014 সালে দিল্লিতে সরকার করে। ওই দিল্লিতে সরকার হওয়ার পরে বিজেপি তখন এই এনআরসি নিয়ে নাড়াচড়া করে। আসামের এনআরসি কে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। সুপ্রিম কোর্ট তখন রায় দিল কি এনআরসি করতে হবে। আসামে এনআরসি করতে গিয়ে তখন দেখলো 19 লাখ লোকের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়ে গেল। যাদের নাম বাদ পড়লো তার মধ্যে 15 লাখ হিন্দু, 4 লাখ মুসলমান। তখন বিজেপির টনক নড়ে গেল যে মুসলমান তাড়াতে গিয়ে তো হিন্দুই তাড়িয়ে যাচ্ছে সব। তখন ওরা কি বললো? এটাকে চাপা দাও। তখন একটা আইন নিয়ে আসলো, যেটার কথা অশোক কাকু বললেন, সিএএ। সিএএ নাম শুনেছিলেন? সিটিজেন অ্যাক্ট, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আনলো, সেইখানে আবার একটা আইনের তৈরি করা হলো, যেখানে বললো যে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশ থেকে যারা ভারতে এসছে ধর্মীয় সন্ত্রাসের জন্য, যাদের উপরে ধর্মীয় নির্যাতন হয়েছে,
সেই হিন্দুরা যারা এসছে তাদেরকে ভারতের নাগরিকতা দেওয়া যাবে। তার সঙ্গে আরো 6টা জাতির নাম ঢুকিয়ে দেওয়া হলো। হিন্দু রাখা হলো, পার্সি রাখা হলো, জয়েন রেখে রাখা হলো, এইভাবে করে 6টা জাতি, কিন্তু মুসলমান বাদ হয়। সেটা নিয়ে আন্দোলন হয়েছিল, শুনেছেন যে মুসলমানের নাম বাদ গেল কেন। তারপরে এনআরসি নাম উঠলো, তখন বিধানসভার মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জি, তখন আমি বিধানসভার এমএলএ। আজকেও যদি খবরের কাগজে পুরোনো দিনের 2018-19 সালে খুলে দেখেন তো সেখানে দেখতে পারবেন এই এনআরসি নিয়ে যে আন্দোলন হয়েছিল কলকাতায়, সে আন্দোলনের আরম্ভ করেছিলাম আমি জয়েন্ট ফোরামের নামে, যেখানে কানাইয়া কুমার আর আমি মিলে সারা পশ্চিমবাংলায় আন্দোলন করার ব্যবস্থা করেছিলাম। সেই যাত্রা নিয়ে আমি বিহারে গান্ধী ময়দানে আমরা গিয়ে সভা করেছিলাম, জনগণ মন যাত্রা বলে। তারপরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয়ভাবে আমি প্রস্তাব পাস করিয়েছিলাম যে পশ্চিমবাংলায় এনআরসি করা যাবে না, এবং সেটাকে বাধ্য হয় মুখ্যমন্ত্রীকে পাস করতে হয়েছিল বিধানসভার ভিতরে যে এনআরসি পশ্চিমবাংলায় আমরা হতে দেবো না, এই রেজুলেশন নেওয়া হয়েছিল। সেই লড়াইটা আপনাদের হয় আমি লড়াই করেছি। সেখানে আপনার স্থানীয় বিধায়ক হামিদুল সাহেব কিছু বলেননি, সেখানে মন্ত্রী গোলাম রব্বানী মুখে তালা দিয়ে বসেছিল। সেই করিম চৌধুরী সাহেব দীর্ঘদিনের সিনিয়র এমএলএ, কিন্তু উনিও কিছু বলেননি। কানাইয়া আগরওয়ালও কিছু বলেননি। আশেপাশে যত বিধায়ক ছিল কেউ বলেনি। লড়াইটা করেছিলাম আমরা, সেই লড়াইয়ের জন্য এনআরসি আটকেছিল। আজকে এনআরসি বন্ধ হয়েছে আমাদের চাপে পড়ে। আজকে বিরোধীতে কেউ নাই, বিধানসভায় কংগ্রেস শূন্য, বিধানসভায় বামফ্রন্ট শূন্য। আজকে বিধানসভায় আমরা শূন্য হয়ে গেছি, তাই এখন মমতা ভাবছে যে এখন আমি যা পারবো তাই করব। তাই আজকে তার বুকের পাতা এত বড় হয়ে গেছে কি যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল দিল্লিতে পাস করছে, এখানে মমতা মুসলমানের ভোট নিয়ে সরকার চালাচ্ছে, আর দিল্লি যখন মুসলমানদের জমির কাড়িয়ে নিচ্ছে, কবরিস্তান কারাবার জন্য আইন নিয়ে আসছে, আপনার মক্তব মাদ্রাসা মসজিদ সব কাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করছে, তখন এই মমতা বলছে এখানে কোনো প্রতিবাদ করা যাবে না। তখন বলছে এখানে ওয়াকফের আন্দোলন করতে হলে দিল্লি যাও, আর এখানে যদি কেউ আন্দোলন করে তো তার চরম শত্রু হব আমি। এই বলেছিল কিনা? তাহলে যখন ও এই কথা বলছে তখন আমার প্রশ্ন হয় যে চোপড়ার বিধায়ক হামিদুল সাহেব, আপনিও মারা গেলে কবরিস্তানে দফন হবেন। গোলাম রব্বানী সাহেব মাথায় টুপি দিয়ে জুমান নামাজ পড়তে আপনিও যান। আমার প্রশ্ন হয় করিম চৌধুরী সাহেবের কাছে, এই করিম চৌধুরী সাহেব আপনার বাড়ির পাশে আপনি মাজার তৈরি করে রেখেছেন, আপনার মাজারও থাকবে না, আমার মসজিদও থাকবে না, আমার কবরিস্তানও থাকবে না, তো কি এই মসজিদ বাঁচাবার লড়াইতে হামিদুল সাহেবের মুখ থেকে একটা কথা আমরা আশা করতে পারি না? আমাদের কবরিস্তান রক্ষা করার জন্য কি গোলাম রব্বানী ক্যাবিনেটে একটা কথা বলতে পারতো না? করিম চৌধুরী সাহেব আমাদের হয় একটা কথা বলতে পারতেন না? কিন্তু তৃণমূলের কোন মুসলমান নেতার মুখ থেকে একটা কথা বের হবে না। কেন? এরা ইসলাম ধর্মের মুসলমান যারা আছে, ইসলাম দরদি আছে, তারা এই দরদটাকে সহ্য করতে পারছে না। কিন্তু যারা মমতার মুসলমান হয়ে গেছে, তারা মমতার মুসলমান, মমতার ভাতাখোর মুসলমান যারা হয়ে গেছে, সেই ভাতাখোর মুসলমানদের কাছ থেকে মমতা তার কবরিস্তান কারিয়ে নিক, তার মাদ্রাসা কারিয়ে নিক, তার ঈদগাহ কারিয়ে নিক, তার মসজিদ কারিয়ে নিক, এদের মুখ থেকে কোনো কথা বের হবে না। এই ভাতাখোর মুসলমানদের হাত থেকে আমাদেরকে, ইসলাম ধর্মে যারা আমরা মুসলমান বিশ্বাস করি, আমাদের সম্পত্তি রক্ষা করার লড়াই আমাদেরকে করতে হবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার লড়াই
এই রাজ্যের মাটিতে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন যে এই কলকাতার বুকে কংগ্রেসের পতাকার নিচে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে ফেরত নেওয়ার লড়াই আমরা আরম্ভ করব। সেই লড়াই আমাদের সারা রাজ্য জুড়ে চলবে, সেই লড়াই আমরা করব। সেই লড়াইতে চোপড়ার মানুষকে পাশে দাঁড়াতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই লড়াই দরকার। ভোট আসলে আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে, আর এখন আমার জমি জায়গা সম্পত্তি কারিয়ে নিলে আমায় আন্দোলন করলে দিল্লি যেতে হবে। তো মমতার দলের পতাকা নিয়ে যারা আসবে ভোট চাইতে বলে দেবেন, ভোট চাইলে দিল্লি যাও। চোপড়াতে ভোট নেই, চোপড়াতে আর ভোট নেই, ভোট চাইলে দিল্লি যাও, যা বলবে। আমি আপনাদের কাছে আজকে যে পরিবেশ তৈরি করা হচ্ছে কি এসআইআর এর ভয়, আপনারা জন্মের সার্টিফিকেট তৈরি করার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। পঞ্চায়েত অফিসে উকিল বাবুদের কাছে কোর্টে গিয়ে এফিডেভিট করছেন। তা আপনাদের কাছে আমি একটা কথা বলি কি সুপ্রিম কোর্ট থেকে বড় কেউ নয় আমাদের দেশে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে নির্বাচন কমিশন এসআইআর করতে পারে, এসআইআর করবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তাকে ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এটা কে বলছে? সুপ্রিম কোর্ট। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ভোটার কার্ড আর আধার কার্ডকে মান্যতা দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেনি কি ভোটার কার্ড বাতিল, আধার কার্ড বাতিল। যখন সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে তো নির্বাচন কমিশনকেও মান্যতা দিতে হবে, এটা মাথায় রাখবেন। সেই জন্য আপনারা যে হুড়োহুড়ি লাগিয়েছেন বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য, আরে ভাই আমার বাবা তো আমার আগে জন্মেছে, আমার বাবা আমার আগে জন্মেছে, সবার বাবা তো তার আগে জন্মেছে না। ছেলের পরে তো আর বাবার জন্ম হয় না, হয়েছে কারো? হ্যাঁ, এটা মমতার হতে পারে, আর কারো হবে না। কেন ওই আইনগুলো উঠবো তাই মোদী আর মমতাকে নিয়ে খেলা করছে। তো ভাই এটা ভালো করে বুঝবেন। এখন যারা এফিডেভিট বানাতে যাচ্ছেন উকিল বাবুদের কাছে, তারা গিয়ে বলছেন মোর বাপের সার্টিফিকেট নিছে, মোর বাপের বার্থ সার্টিফিকেট বানায় দেওয়া হবে। উকিল বাবু বলছে হ্যাঁ বানায় দেবো, এই পোষা যায়। হ্যাঁ, উকিল बाबू जहाँ थे अभी बना दीजिए। अरे भाई तो बाप मोर पहले पैदा हो, मैं बाद पैदा हूँ, तो मोर सर्टिफिकेट तो मोर बाप बनवा पड़ेगा, लेकिन मैं बेटा है बापर सर्टिफिकेट कैसे बना? मोर बाप कब पैदा हुई, मोर तारीख दिन तारीख की मोर पूछे, मोर दादी पैदा नहीं। बाप से बोलो হবে না। আমি সূর্যাপুরি বলছি, আমার দেশির লোক তো, সূর্যাপুরি সবাই বুঝিস তো। সূর্যাপুরি যে এটা আমি বলছি, আমাদের দেশি লোক উকিল সাহেবরা বহুত বোকা বানাচ্ছে, কোর্টত গেলে বোকা বানিয়ে দিচ্ছে। আর বলবে বেটা যে গেলে বলছে বাপের সার্টিফিকেট নিছে, जहाँ बनाए दो। अब वहाँ ठीक करे दिले, दिन तारीख ठीक करे बापের সার্টিফিকেট একটা এফিডেভিট বানায় দিয়ে দিছে। ওটা সার্টিফিকেটের কই দাম নেই, এটা ভালো করে বুঝবেন। ওই সার্টিফিকেটের কোই দাম নেই। এখন আপনারা দেখলেন যখন আমি পানিপথে গেলাম, সেই পানিপথে যখন আমি গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম আমাদের পরিচয় শ্রমিকদের, সেই শ্রমিকদের অবস্থা দেখে তারা যেভাবে আতঙ্কে ছিল, যে তারা মনে করছিল যে আমরা বাংলা থেকে এখানে আছি, হরিয়ানাতে আমাদের হয় বলার কেউ নাই, আমাদের পাশে দাঁড়াবার কেউ নাই, আমাদের কথা শোনার কেউ নাই। আর পুলিশ প্রশাসন তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে মারছে, ধরছে। কেন? আমাদের লোকগুলো ওখানে গিয়ে পরিষ্কারভাবে বাংলা বলছে, কেউ সূর্যাপুরি বলছে, ওখানকার হিন্দিভাষী পুলিশ বলছে তুমি বাংলাদেশি, বাংলাদেশি বলে তাদেরকে পিটানো হচ্ছে। তারা সমস্ত কাগজ দেখাচ্ছে, এই আমার ভোটার কার্ড, আধার কার্ড, আমার রেশন কার্ড, বলছে এসব নেই মানেंगे। আর তাদেরকে পিটিয়ে বলছে বলো তুমি বাংলাদেশি, বলো তুমি বাংলাদেশি। বলছে জন্মের সার্টিফিকেট দাও, জন্মের সার্টিফিকেট না হলে তোমাকে ভারতীয় মানব না। এই নিয়ে যখন আমি এসপির সঙ্গে দেখা করলাম, তা আমি এসপিকে বললাম
যে আমাদের বাংলার যে মানুষগুলো এখানে আছে তারা আপনাকে ভোটার কার্ড দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, রেশন কার্ড দিচ্ছে, তাহলে আপনারা ওগুলোকে মানছেন না কেন? বলছে জন্ম সার্টিফিকেট না হলে আমরা কি করে বুঝবো সে ভারতে জন্মগ্রহণ করেছে? আমি আমার ভোটার কার্ড, আধার কার্ড পকেটে ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি বের করে দিয়ে দিলাম যে আমার কাছেও এইগুলো আমার জন্মের সার্টিফিকেট নেই, আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন। তখন এসপি একটু দেখছে কি এ তো পাগলা লোকের পাল্লায় পড়েছে। আমি ওকে বললাম যে আপনি এসপি আছেন, আপনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষা পাস করেছেন, অবশ্যই আপনি জানেন কি ভারতে কতগুলো ভাষা রেজিস্টার্ড আছে। তার মধ্যে আমাদের ভারতে যে ভাষা রেজিস্টার্ড আছে তার মধ্যে বাংলা ভাষাও ভারতের রেজিস্টার্ড ভাষা আছে।